82 কেজি আমরা ওয়েস্ট করছি বাসা বাড়িতে, এটা সবাইকে বিস্মিত করেছে। আমাদের জন্য এটা একটা অপবাদ। ফুড ওয়েস্টের ডেফিনিশনটা তারা যেভাবে করেছে সেটা রং। তারা যেটা ফুড ওয়েস্ট বলেছে এটা আমাদের কিচেন ওয়েস্ট, এটাকে তারা ফুড ওয়েস্ট ধরার কারণে আমাদের পার ক্যাপিটা হাউস হোল্ড ওয়েস্টটা অনেক বেশি হয়ে গেছে। 1 কেজি ধান তৈরি করতে প্রায় 1500 লিটার পানি লাগে। কাজে ফুড ওয়েস্ট মানে হিউজ ইকোনমিক লস। অ্যাজ এ ফুড ওয়েস্টার উই আর পলিউটার। ক্যালোরি ইনটেক একটু বাড়ছে, কিন্তু আমাদের নিউট্রিশনে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। অপুষ্টিকে বলা হয় সাইলেন্ট কিলার। দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্টস টিবিএস ইকোনমি শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আজকে আলোচনায় অতিথি হিসেবে আছেন আমাদের স্টুডিওতে ডক্টর গোলাম রসুল, প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, IUBAT। দর্শক, IUBAT হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম পুরনো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা জানি। সো ডক্টর গোলাম রসুল, দর্শক আমরা যদি তার একটু ব্রিফ বায়ো, এখন IUBAT-তে টিচিং করছেন প্রফেসর এবং চেয়ার হিসেবে ইকোনমিক্স ডিপার্টমেন্টের। তার 30 ইয়ার্সের উপর এক্সপিরিয়েন্স আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে। দর্শক, উনি সিভিল সার্ভিসেও কাজ করেছেন নিয়ারলি 15 ইয়ার্স। সো ডক্টর গোলাম রসুলের PhD করেছেন রিজিওনাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ে ফ্রম দ্য এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, থাইল্যান্ড থেকে। সো দর্শক, আমরা ইউজুয়ালি টিবিএস ইকোনমি শোতে আলোচনা করি বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক ইস্যুস, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, ইন্টারেস্ট রেট, ফরেক্স সিচুয়েশন। সো দর্শক, আমরা আজকে একটু ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চাই। বেসিক্যালি কৃষি অর্থনীতি। দর্শক, আমরা বলতে পারি যে বাংলাদেশে কিন্তু কৃষি এখনও আমাদের অর্থনীতির প্রাণ। আমরা দেখেছি যে কোভিডকালীন সময়ে কিভাবে আসলে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার অন্যতম একটা কারণ ছিল কিন্তু আমাদের আসলে কৃষকরা, তাদের যে কষ্টর এবং সেটার ফসল বাংলাদেশে কিন্তু মেইন ফুডের আসলে কোভিডের সময়ও আসলে খুব একটা সমস্যা কিন্তু হয়নি। সো দর্শক, বাংলাদেশে এই যে কৃষি অর্থনীতি, সো কৃষি অর্থনীতি দর্শক একটা বড় ব্যাপার। এখানে একদম ইনপুট থেকে শুরু করে আউটপুট, এবং এখানে একটা বড় সাপ্লাই চেইন জড়িত আছে, এর মধ্যে আসলে কোটি কোটি লোকও জড়িত আছে। সো দর্শক, এইসব বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তো আলোচনাটা শুরু করব আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, যে সম্প্রতি আমরা দেখেছি পত্রপত্রিকার খবরে যে বাংলাদেশের যে খাদ্যের অপচয়, এটা পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে অন্যতম বেশি, হাইস্ট লেভেলের মধ্যে। এটা গ্লোবাল যে অ্যাভারেজ তার থেকে অনেক বেশি, ইভেন অনেক ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রি থেকে বেশি। সো এটা একটা খুবই স্ট্রাইক করেছে অনেককেই। তো তার মধ্যে একজন হচ্ছেন এই প্রফেসর গোলাম রসুল। উনি বলছেন যে এই ডেটাটা ঠিক না। আমাদের কাছেও যেটা মনে হয় বাংলাদেশে ফুড ওয়েস্টটা আসলে এটা কম, সেটা যদি আমাদের হাউসহোল্ডগুলো থেকে আমরা দেখি, বা আর ধনী লোকজনদের হাউসহোল্ডেও খাদ্যটা কিন্তু অপচয় থেকে তারা যদি সেটা না খাচ্ছে, যে একটু বাসি হয়ে গেছে, এর কিন্তু বাসার কাজের লোক খাচ্ছে, নাহলে পিয়নরা, গার্ডরা, বিভিন্ন ধরনের গরিব লোকজন কিন্তু আছে। এবং আমরা দেখেছি যে হোটেল রেস্টুরেন্টের খাবারও বা বিয়ের প্রোগ্রামের খাবারও কিন্তু রাস্তায় ভ্যানে বিক্রি হয়, এবং সেটা গরিব লোকজন সেই খাবারটা খেয়ে থাকে। খাবারটা একদম নষ্ট খাবার না, বাট সেটা কিন্তু ওয়েস্ট খাবার। সো এরকম সিচুয়েশনে কিন্তু আমরা আসলে ওনার থেকে শুনতে চাই। প্রফেসর গোলাম রসুল, আপনাকে স্বাগত টিবিএস স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। অনেক বড় ব্যাকগ্রাউন্ড আমি দিলাম। একটু শুরু করতে চাই যে এই যে সম্প্রতি যে বাংলাদেশে ফুড ওয়েস্টেজ নিয়ে যে রিপোর্টটা বিভিন্ন পত্রিকা, বিজনেস স্ট্যান্ডার্ডও কভার করেছে, সো আপনার এই বিষয়ে অবজারভেশন কি এবং আপনি আসলে এটা কিভাবে এক্সপ্লেইন করবেন, এটা দিয়ে শুরু করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে একটা ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরার জন্য। বাংলাদেশের সব পত্রপত্রিকা এবং মিডিয়াতে প্রচার করা হয়েছে যে ইউনেপের যে একটা স্টাডি, যেটা সদ্য প্রকাশিত হয়েছে গত মার্চ মাসে, যে ওয়ার্ল্ডের ফুড ওয়েস্ট নিয়ে। এবং সেই ডাটা থেকে দেখা গেছে যে বাংলাদেশের জনগণের বাসা বাড়িতে, হাউস হোল্ডে প্রতি কেজিতে 42 কেজি পার ক্যাপিটা, 82 কেজি খাদ্যের অপচয় হচ্ছে, ফুড ওয়েস্ট হচ্ছে। এখন এটা দেখার পরে অনেকের মতো আমার কাছে প্রশ্ন জাগলো, কি করে বাংলাদেশের যেখানে মানুষ এখনো ঠিক মতো পেট ভরে খেতে পায় না, তারা কি করে এত খাদ্য অপচয় করে। এবং রিপোর্টটা যখন আমি স্টাডি করলাম, দেখলাম যে খালি বাংলাদেশ না, ইভেন আফ্রিকার মতো দেশে এবং অন্যান্য গরিব অঞ্চলে
তাদের পার ক্যাপিটা ফুড ওয়েস্ট হচ্ছে ইউরোপের চেয়ে কম, ল্যাটিন আমেরিকা নর্থ আমেরিকার চেয়ে বেশি, ইউরোপের চেয়ে বেশি। যার ফলে এটা নিয়ে মনে একটা রিপোর্টটার ভিত্তি নিয়ে একটা প্রশ্ন দেখা দেয় আমার মনে। তখন আমি রিপোর্টটাকে স্টাডি করলাম। স্টাডি করে গিয়ে দেখতাম যে বাংলাদেশের যে নাম্বারটা তারা যেভাবে করেছে, এইখানে তারা যে ফুড ওয়েস্টের যে ডেফিনিশনটা তারা যেভাবে করেছে সেই ডেফিনিশনটা রং। ফুড ওয়েস্টের ডাটা যেভাবে কালেক্ট করেছে সেখানে রং, এবং যেভাবে ওরা এই দুইটা স্টাডি থেকে বেস করে সারা বাংলাদেশের জনগণের পার ক্যাপিটা ফুড ওয়েস্টটাকে মেজার করেছে সেটা রং। যেমন আমি কি একটু যদি এক্সপ্লেন করি, যেমন বাংলাদেশের ফুড ওয়েস্টকে ওরা মেজার করার জন্য চিটাগং শহরের দুইটা স্টাডি হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে। তারা সেই স্টাডিগুলোতে দেখাইছে যে একটা বাসা বাড়িতে প্রতি পার ক্যাপিটা কি পরিমাণ সলিড ওয়েস্ট জেনারেট হয়, এবং সেখানে তারা এক জায়গায় বলেছে যে এই যে বাসাবাড়ির যে সলিড ওয়েস্ট জেনারেট হচ্ছে 60 to 65% হচ্ছে এই ভেজিটেবল বা কিচেন ওয়েস্ট। সেই কিচেন ওয়েস্টটাকে ওরা এটা এই যে শাকসবজি থেকে যেগুলো কেটে ফেলে দেওয়া হয়, যেটা ফেলে দেওয়া হয়, এবং এই কিচেন ওয়েস্টটাকে তারা এভারেজ করে নিয়ে এর সাথে আরেকটা জিনিস করেছে, খুলনা সিটির ওভারঅল খুলনা সিটির যে কি পরিমাণ ওয়েস্ট জেনারেট হয় একটা স্টাডি আছে। সেই স্টাডি থেকে বেস করা ওরাও তাই বলছে যে আমাদের যে সিটি কর্পোরেশনের যে স্টাডি হয় এর 70% হচ্ছে অর্গানিক ওয়েস্ট। এই অর্গানিক ওয়েস্টটাকে তারা এখন ফুড ওয়েস্ট ধরেছে, এবং এই তিনটাকে অ্যাভারেজ করে বাংলাদেশের 82 কেজি পার ক্যাপিটা নাম্বার ফুড ওয়েস্ট করেছে। কিন্তু আসলে যে জায়গাটা তারা ভুল করেছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, সেটা হচ্ছে আসলে যেটা আমরা ফুড ওয়েস্ট বলেছে এটা আমাদের কিচেন ওয়েস্ট। আমরা সবাই জানি যে আমাদের খাদ্যের দুটি অংশ থাকে, একটা এডিবল পার্ট, একটা হচ্ছে ইনএডিবল পার্ট। যেমন আমরা যদি একটা ফলের কথা ধরি, আমের যে খোসা এবং আমের বিচি এটা আমরা খেতে পারবো না, ওটা ফেলে দিতে হবে। আমি যদি কাঁঠালের কথা ধরি, কাঁঠাল খুবই মিষ্টি ভালো, কিন্তু উপরের ব্যাপারটা আমরা খেতে পারবো, বড় একটা অংশই ফেলে দিতে হয়। এবং এটাকে আসলে ওয়েস্ট না, এটা আসলে ফুডেরই আমাদের ইনএভিটেবল যে পার্টটা। এখন এই স্টাডিতে যেটা করা হয়েছে যে এই ইনএভিটেবল পার্ট যেটা আমাদের কিচেনে জমা হয় এবং এটাকে মেজার করে এটাকে অ্যাভারেজ ধরে আমাদের এটাকে ফুড ওয়েস্ট ধরা হয়েছে। যার ফলে যেটা হয়ে গেছে পুরা বাংলাদেশ সহ সারা বিশ্বের আমরা যদি দেখি যে আমাদের মতো যারা ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে তাদের পার ক্যাপিটা ফুড ওয়েস্ট, হাউজহোল্ড ফুড ওয়েস্ট অনেক হাই। ইভেন সাব-সাহারান আফ্রিকার পার ক্যাপিটা ফুড ওয়েস্ট 104 কেজি। আচ্ছা, আফ্রিকার এভারেজে 100 কেজি। ইভেন আমাদের এই যে মালদ্বীপ 207 কেজি, 207 কেজি। আফগানিস্তান হাই, পাকিস্তান হাই। এই সবগুলো ব্যাপারে যেটা হয়ে গেছে যে আমাদের এই সমস্ত দেশে যেটা হয়, আমরা রেস্টুরেন্টে বেশি খাই না, বাসা বাড়িতে খাই, রান্নাবাড়ি করতে হয়, অনেকটা সলিড ওয়েস্ট জেনারেট হয় সেখানে। এই সলিড ওয়েস্ট যে জেনারেট হয় যেটা আমরা আসলে কিচেন ওয়েস্ট, সেই কিচেন ওয়েস্টটাকে ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে ফুড ওয়েস্ট দেখায়া আমাদের বলা হচ্ছে যে তোমরা অনেক ফুড ওয়েস্টার। কিন্তু এটা তো তুলনা করা হয়েছে ধরেন যেটা বললেন নর্থ আমেরিকান কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রির তুলনায়। সো তুলনা তো যদি করে এখানের কিচেন ওয়েস্টের সাথে যদি ওদের কিচেন ওয়েস্টের তুলনা করে, তো সেখানে তো একটা সামঞ্জস্যতা থাকতে পারে, নাকি ইউরোপ আমেরিকারটা রিয়েল ফুড ওয়েস্ট করেছে? আসলে আমাদের যে কিচেন ওয়েস্টটাকে ওরা কিচেন ওয়েস্ট না বলে ফুড ওয়েস্ট বলেছে। সমস্যাটা ওই জায়গায় দাঁড়িয়ে গেছে। আমরা যেটা কিচেনে থেকে যেটা হয় এটা হাউজহোল্ড ওয়েস্ট হয়, আসলে আমাদের কিচেন ওয়েস্ট, এটাকে তারা ফুড ওয়েস্ট ধরেছে। এই ফুড ওয়েস্ট ধরার কারণে আমাদের পার ক্যাপিটা হাউজহোল্ড ওয়েস্টটা অনেক বেশি হয়ে গেছে, সেইটাই সমস্যা হয়ে গেছে। যার ফলে আমাদের সমস্ত দরিদ্র দেশগুলো দেখা যাচ্ছে যে উন্নত দেশের তুলনায় অনেক বেশি ফুড ওয়েস্ট করছি। এগুলোর ইমপ্লিকেশন কি হতে পারে? এটার অনেক ইমপ্লিকেশন। আচ্ছা, তার আগে দর্শকদের একটু জানার জন্য মনে হয় যে এই রিপোর্টটা কারা করেছিল? এই রিপোর্টটা করছে ইউএন অর্গানাইজেশন, একটা ইউএন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউএন এর একটা এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এটা হেডকোয়ার্টার কেনিয়া। এই কেনিয়া এই রিপোর্টটা করেছে, এবং এটা কিন্তু একটা আসলে ইউএন যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের একটা অংশ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দুইটা জিনিস দেখা হয়, একটা হলো ফুড লস, একটা হচ্ছে ফুড ওয়েস্ট। সে ইউনেপ সেটা ফুড ওয়েস্টটা দেখে, এবং ইউনেপ সে ফুড ওয়েস্টটা দেখতে যায় এসে এই রিপোর্টটা তৈরি করেছে। কিন্তু যেটা তারা করেছে তাদের আমার মনে হয় যে রিপোর্টটা যারা করেছে আমি দেখলাম তাদের বোধহয় সবই ইউরোপিয়ান কান্ট্রির লোকজন, সায়েন্টিস্ট।
তারা ডেভেলপিং কান্ট্রি সম্পর্কে অনেকটা হয়তো আইডিয়াও নাই, এবং আমাদের এই দেশে যে ফুড যে কিচেন ওয়েস্টটা যেভাবে জেনারেট হয় সেই সম্পর্কে আইডিয়া নাই। তারা পুরা একটা রং তথ্য দিয়ে সারা বিশ্বের কাছে তুলে ধরছে যে এই গরিব দেশগুলো ফুড ওয়েস্ট করে। এবং এর সাথে আপনি যেটা বললেন এটার একটা অর্থনৈতিক দারুণ ইমপ্লিকেশন আছে, এর সাথে এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশন আছে, এবং ক্লাইমেট নেগোসিয়েশন, গ্লোবাল ক্লাইমেট নেগোসিয়েশনের বিরাট ইমপ্লিকেশন আছে। অর্থনৈতিক ইমপ্লিকেশনটা আমরা সবাই জানি যে ফুড মানি হচ্ছে আমরা রিসোর্স, তাই না? ফুড তৈরি করতে অনেক রিসোর্স লাগে। আমি 1 কেজি ধান তৈরি করতে প্রায় 1500 লিটার পানি লাগে, সার লাগে, বীজ লাগে, রিসোর্স লাগে, ল্যান্ড লাগে। কাজে আমার ফুড ওয়েস্ট মানে হিউজ ইকোনমিক লস। এটা একটা অবশ্যই ইকোনমিক হিউজ ইমপ্লিকেশন। এর এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশনটা আরও বেশি, কারণ ফুড ওয়েস্টটা যেটা হয়, ফুড ওয়েস্টটা আপনার ওই এনভায়রনমেন্টাল প্রবলেম করে, যেমন গ্রিন হাউস গ্যাস তৈরি করে। এবং ওই রিপোর্টে বলা আছে যে এই ফুড ওয়েস্টের কারণে প্রায় 8 থেকে 10% গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে এই ফুড ওয়েস্টের কারণে। তার মানে যারা সেই ফুড ওয়েস্টটা বেশি করছে তারা বেশি গ্রিন হাউস গ্যাস এমিশন করছে, তারা বেশি ক্লাইমেট পলিউট করছে। তার মানে অ্যাজ এ ফুড ওয়েস্টার উই আর পলিউটার, রাইট? কাজেই আমরা যারা যদি বলা হয় যে বাংলাদেশের লোকজন বেশি ফুড ওয়েস্ট করছে, মানে বাংলাদেশের লোকজন বেশি পরিবেশ দূষণ করছে। তার মানে আমরা যদি ভবিষ্যতে ধরেন ইন্টারন্যাশনাল যে নেগোসিয়েশন হয়, আমাদের ক্লাইমেট নেগোসিয়েশন, যে আমাদের গ্রিন হাউস গ্যাস কমাইতে হবে, বাংলাদেশকে কমিটমেন্ট করতে হয় যে আমরা এইটা করব, এইভাবে কমাবো, ওইভাবে কমাবো। তার মানে ইন ফিউচারে আমাদেরকে কমিটমেন্ট করতে হবে কি করে আমরা ভবিষ্যতে আরো ফুড ওয়েস্ট কমাবো টু রিডিউস দ্য গ্রিন হাউস গ্যাস এমিশন, রাইট? এই যে ব্যাপারটা, তো এটা কিন্তু একটা বিরাট ইমপ্লিকেশন। এবং আরো ইমপ্লিকেশন আছে যে সরকার তো মিসগাইড হতে পারে, এই যে পলিসি আপনি যদি ঠিক না হয়। আপনি ঠিকই বলেছেন, মিসগাইড তো হবে। এর আগে যে ইন্টিগ্রেশন, আমাদের ইন্টারন্যাশনাল অব্লিগেশনটা বেড়ে যাবে এই জন্য যে আমরা এজ এ বাংলাদেশ, আমরা সবাই জানি আমরা কিন্তু পার ক্যাপিটা গ্রিন হাউস গ্যাস এমিশন অনেক কম। এটা তো এলডিসি কান্ট্রিজ গুলো তাদের বলার একটা শক্তি যে দেখো ভাই তোমরা অনেক বেশি এমিট করো, আমেরিকা, ইউরোপ, চায়না, কিন্তু আমরা তো অতটা এমিট করি না। আমি যদি বলি বাংলাদেশের গড়ে এখন কার্বন এমিশন হচ্ছে পার ক্যাপিটা 1.6 মেট্রিক টন, আর আমেরিকার হচ্ছে 16 সামথিং। আমাদের 16 প্রায় 16 গুণ বেশি ওরা এমিট করছে। কিন্তু এখন যদি আমরা ফুড ওয়েস্ট বেশি করি, তারা কিন্তু বলবে যে লুক তোমরা কিন্তু এমিশন করছো থ্রু ফুড ওয়েস্ট, কাজেই তোমরা যেটা ক্লেম করছো যে আমাদেরকে অ্যাডাপ্টেশন ফান্ড দাও, ক্লাইমেট মিটিগেশন ফান্ড দাও, তাহলে কিন্তু তখন তারা বলবে যে তোমরাও পলিউটার, তোমরাও তো বেশি ফুড ওয়েস্ট করছো, তোমরা এমিশন করছো। কাজে এই ক্লাইমেট নেগোসিয়েশনে আমাদের পজিশনটা আরো উইক হয়ে যাবে। সো দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্টিং পয়েন্ট, মানে খুবই একটা ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইমপ্লিকেশন। তারপর আপনি যেটা বললেন যে বাংলাদেশ গভর্নমেন্টের পলিসির ক্ষেত্রে, সেটারও একটা দারুণ ইমপ্লিকেশন আছে। সেই ইমপ্লিকেশনটা মানে হচ্ছে এই জন্য যে বাংলাদেশ আমরা আমাদের ফুড প্রোডাকশন বাড়ছে। সে আমরা যদি স্বাধীনতার পর থেকে চিন্তা করি, আমরা এখন আমাদের খাদ্য দ্রব্য, বিশেষ করে আমাদের যেটা আমরা রাইস এবং রাইসেরটাই বেশি বাড়ছে, এখন মেইজ হচ্ছে, হ্যাঁ, এই প্রোডাকশন অনেক বাড়ছে। গমের প্রোডাকশন তেমন বাড়েনি। বাড়ার ফলে আমরা অনেকটা ফুডে ক্যালোরিতে অনেকটা আগায় গেছি, ক্যালোরি প্রোডাকশনে। কিন্তু আমরা কিন্তু এখনো অনেক প্রোডাক্টের জন্য ইম্পোর্ট ডিপেন্ডেন্ট রয়ে গেছি। আমাদের খাদ্য বলতে তো শুধু ধান চাল না, যেমন আমরা এখনো গমের প্রায় 80% ইম্পোর্ট করি। আমাদের এডিবল অয়েল 80% ইম্পোর্ট করি, মানে পুরোটাই ইম্পোর্ট করতে হয়। আপনি এই যে ইম্পোর্ট করি, হ্যাঁ, পালস ইম্পোর্ট করতে হয়, এভরিথিং, স্পাইসেস সবই আমরা ইম্পোর্ট করি। তো আমাদের এর ফলে যেটা হয়, এর মানে হচ্ছে যে আমাদের ফুড প্রোডাকশন বাড়াইতে হবে। এবং আমাদের সমস্যা যেটা হচ্ছে ফুড প্রোডাকশন বাড়ানোর ক্ষেত্রে, এবং একদিকে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানো, আরেকদিকে সমস্যা যেটা হচ্ছে যে খালি প্রোডাক্টিভিটি বাড়ালে হবে না, এই ফুডটা যেন কনজিউমার কাছে ঠিক মতো যায়, এর মাঝখানে যে ফুড সাপ্লাই চেনের মধ্যে নষ্ট না হয়, যেটাকে বলা হয় ফুড লস। এই ফুড লসটা আমাদের দেশে কিন্তু অনেক হাই। কিরকম ফুড লসটা যদি একটু আমরা দেখি যে পোস্ট হারভেস্টিং থেকে শুরু করে, এক্স্যাক্টলি এটা পোস্ট হারভেস্ট থেকে শুরু করে এটাকে স্টোরেজ করা, প্রসেস করা, মার্কেটিং করা, প্যাকেজিং করা, এই অনেকগুলো ধাপ হয়ে আসতে হয়। আমাদের খাবারটা এই উৎপাদন থেকে শুরু করে প্লেটে আমাদের খাবার টেবিলে আসা পর্যন্ত অনেকগুলো ধাপ পার হয়ে আমাদের আসে। এটাকে আমরা বলি ফুড সাপ্লাই চেইন। এই ফুড সাপ্লাই চেইনের এই যে কনজিউমার আগের পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে যে
খাদ্যদ্রব্যের যে ক্ষয়ক্ষতিটা হয় এটাকে ফুড লস বলা হয়। এবং আমাদের মতো দেশে যেহেতু আমাদের এখনো টেকনোলজি নাই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার উইক, আমাদের স্টোরেজ ক্যাপাসিটি, মানে আমরা অনেক ফলমূল তৈরি করি, এগুলো 2-3 মাস পরে আর মার্কেটে পাওয়া যায় না, যেহেতু আমরা স্টোরেজ নাই। ইভেন পটেটোর মতো জিনিস আমরা স্টোরেজ করতে পারছি না, অনিয়ন স্টোরেজ করতে পারছি না। আমাদের এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট দরকার, ব্যাপক ইনভেস্টমেন্ট দরকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, আমাদের মার্কেটিং ফ্যাসিলিটিগুলো বাড়ানো দরকার। যে আমরা এই কয়েকদিন আগে আপনাদের পত্রিকায় রিপোর্ট আসছে যে 1 কেজি শসার দাম দিনাজপুরে 3 টাকা, ঢাকা এটা 30 টাকা। এর কারণটা যেটা হচ্ছে যে এর যে জিনিসটা আনার যে মার্কেটিংয়ের যে ফ্যাসিলিটিগুলো, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, মার্কেটিং ফ্যাসিলিটি, স্টোরেজ ফ্যাসিলিটি, এই প্রসেসগুলো আমাদের এখন এতটা ডেভেলপ করে নাই। ডেভেলপ না করার কারণে এই আমাদের এখানে বিরাট গ্যাপ রয়ে গেছে, যার ফলে প্রডিউসাররা একদিকে দাম পাচ্ছে না, অন্যদিকে কনজিউমাররা অনেক বেশি পে করছে। এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টকে বেশি ইনভেস্ট করতে হবে যাতে পোস্ট হারভেস্ট লসগুলোকে কমানো যায়, যাতে আমাদের প্রোডাকশন থেকে শুরু করে এর স্টোরেজ, এর প্রসেসিং, এর প্যাকেজিং, এই জিনিসগুলোকে টোটাল সাপ্লাই চেইন সিস্টেম সাপ্লাই চেইনটাকে ইমপ্রুভ করা। এখানে আমাদের হিউজ ইনভেস্টমেন্ট দরকার। এটা আমাদের সরকারও রিয়েলাইজ করছে। আমাদের কৃষিমন্ত্রী কদিন আগে বলছে যে আমাদের ফুড ওয়েস্ট, আমাদের ফুড লসটা কমাইতে হবে। এবং ফুড লসটা কেমন, এটা যদি পোস্ট হারভেস্ট থেকে শুরু করে এই যে টোটাল যে সাপ্লাই চেইনের ট্রান্সপোর্টেশন, এ ব্যাপারে কি কোনো স্টাডি আছে? যেমন এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করে। যেমন রাইসের ক্ষেত্রে যদি আমরা বলি, রাইসের ক্ষেত্রে খুব বেশি না। আচ্ছা, রাইসের ক্ষেত্রে কিছুটা আছে, আমি পরে বলবো। আর ফ্রুটসের ক্ষেত্রে বেশি, ভেজিটেবলের ক্ষেত্রে বেশি। যেমন আমাদের এফএওর একটা স্টাডি আছে, তারা স্টাডিতে 2019 সালের একটা স্টাডিতে এফএও দেখাইছে যে বাংলাদেশের ফ্রুটস এবং ভেজিটেবলের এই যে পোস্ট হারভেস্ট লস, এটা সাপ্লাই চেইনের মাধ্যমে প্রায় 20%-এরও বেশি, এবং কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি হতে পারে। আমরা দেখি টমেটো পচে যাচ্ছে, আমরা ইভেন আম, বাংলা এত আম হয় 2 মাস পরে মার্কেটে আম নাই, কিন্তু আমরা পড়তে পারছি না, পটেটোর দাম এত বেড়ে যাচ্ছে। তো যার এই সমস্যাগুলো হচ্ছে, আমাদের এই জায়গায় আমাদের আরো ইনভেস্টমেন্ট দরকার। আমাদের প্রাইভেট সেক্টরকে এখানে এনগেজ করতে হবে, কারণ ইনভেস্টমেন্টগুলো প্রাইভেট সেক্টর কিন্তু করবে, বিজনেস পিপল করবে, সরকার ফ্যাসিলিটেট করবে, সরকার ফ্যাসিলিটেট করবে। কারণ আমাদের এটা দরকার গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরের এক ধরনের পার্টনারশিপ, কোলাবোরেশন, বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করা এবং এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করা, এর জন্য ইনভেস্টমেন্ট করা। এবং সেই ক্ষেত্রে যদি আমাদের দরকার প্রচুর ইনভেস্টমেন্ট, ওই সাপ্লাই চেইনের এই লসগুলো দাঁড়ানো, প্রোডাকশন বাড়ানোর সাথে সাথে। এখন এই রিপোর্টের ফলে যেটা বলা হচ্ছে যে তোমাদের সমস্যা তো ফুড ওয়েস্টটা করে কনজিউমাররা, তাহলে সরকার যদি মনে করে আমাদের তো অনেক অলরেডি ফুড আমাদের হয়ে গেছে, আমরা তো প্রচুর ফুড হয়ে গেছে, আমাদের লোকরা এখন ফুড ওয়েস্ট করছে, তাহলে তো আমাদের ওখানে আর দরকার নাই, ফুড প্রোডাকশন বাড়ানোর দরকার নাই, আমাদের মার্কেটিং এ ইনভেস্টমেন্ট দরকার নাই, আমাদের স্টোরেজে ইনভেস্টমেন্ট দরকার নাই। তাহলে কিন্তু এটা আমাদের ফুড সিকিউরিটিতে একটা দারুণ থ্রেট হয়ে দাঁড়াবে। কারণ এই ধরনের রিপোর্ট, ইউএন এর মতো একটা অর্গানাইজেশনের রিপোর্ট, এটা কিন্তু একটা গ্লোবাল সিগনিফিকেন্স আছে। এবং ইউএন যখন বলছে রিপোর্টটা, এটা একটা সারা বিশ্বে এটাকে মানে এটার একটা মেইন একটা। আপনাকে এখানে একটু পয়েন্ট অ্যাড করি যে ইউএন এর আপনার এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, 2023 সালের সম্ভবত অক্টোবর-নভেম্বরেই এদের রিপোর্টে বাংলাদেশে কিন্তু 24% লোক এখনো ফুড ইনসিকিউরিটি। যে এই যে এত, তারা বলতে পারে যে তোমরা এত ওয়েস্ট করছো, হ্যাঁ, সো তোমরা আবার ইনসিকিউরিটির মধ্যে। এই যে সরকারের যে বিভিন্ন ফান্ড থেকে, লো কস্ট ফান্ড থেকে যে সুবিধাটা পাওয়া বাংলাদেশের, সেগুলো কিন্তু এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং কয়েকদিন আগে এফওর আরেক রিপোর্টে আসছে, আমাদের সিরিয়াস ফুড ইনসিকিউরিটি আছে প্রায় 1 কোটি কত লাখ মানুষ। হ্যাঁ, আমরা এখনো যে গ্লোবাল যে 24% ধরলে তো এটা 4 কোটির উপরে, 4 কোটির উপরে, এটা এফএও রিপোর্ট অনুযায়ী। আমাদের দেশে আসলেও কিন্তু এখনো অনেক লোক, মানে আমাদের ক্যালোরি ইনটেকটা একটু বাড়ছে, কিন্তু আমাদের নিউট্রিশনে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। বাংলাদেশের যে আমাদের যে আমরা যদি নিউট্রিশন দেখি, আমাদের যদি বাচ্চাদের যেটা আমরা বলি স্টান্টিং, তারপর এই যে বাচ্চাদের পুষ্টিহীনতা, মায়েদের স্টান্টিং সর্বশেষ রিপোর্টে আপনার এটা 31%, এখন 31, সবগুলো 31, 32, 33 ওয়েস্টিং এ আছে এরকম। তো এই যে স্টান্টিং, ওয়েস্টিং, এই যে ব্যাপারগুলো আমাদের দেশের মায়েদের, প্রেগনেন্ট মহিলাদের, ল্যাকটেন্ট মাদারদের, তাদের কিন্তু আমাদের পুষ্টিহীনতা অনেক বেশি। আমরা এই ক্ষেত্রে কিন্তু প্রবাবলি সম্প্রতি কোনো রিপোর্ট আমি দেখেছি 70% এর মতো প্রেগনেন্ট মাদার
তাদের কিন্তু নিউট্রিশনের একটা অভাব। এটার একটা বড় কারণ যেটা হচ্ছে আমাদের দেশে আমরা সরকারের বিশেষ উদ্যোগ বা প্রচলনের কারণে আমাদের দেশে কেবল ওই যে কার্বোহাইড্রেটের প্রোডাকশনটা বাড়ছে, সিরিয়াল, ধান, গমেরও সাপ্লাই বাড়াচ্ছি আমরা, যার ফলে এটা বেশি হচ্ছে এবং এটা বাজারে সস্তা কম্পারিজন টু আদার। এবং যে যে মূল্যস্ফীতি যেটা হচ্ছে দ্রব্য মূল্যের, এর ফলে মানুষ যেটা করছে তারা কিন্তু কম্প্রোমাইজ করছে ফুড কোয়ালিটি। সেই তাদের যে খাদ্যের যে চাহিদাটা, এটা যে এই যে শুধু কার্বোহাইড্রেট দিয়ে ফুল করছে, যে ভিটামিন, মিনারেলস এবং প্রোটিনটাকে কম্প্রোমাইজ করে ওটা করছে, যার ফলে অল দ্য লং রান আমরা কিন্তু অনেক এটার ইকোনমিক ইমপ্লিকেশন কিন্তু অনেক হাই। যে অপুষ্টিকে বলা হয় সাইলেন্ট কিলার। যে বাচ্চাটা আজকে 3 বা 4 বছরের যে বাচ্চাটা যদি অপুষ্টিতে ভোগে, সেই বাচ্চা কিন্তু তার ব্রেন ডেভেলপ করবে না, তার কগনিটিভ পাওয়ার ডেভেলপমেন্ট করবে না, সে তার প্রোডাক্টিভিটি ঠিক হবে না। এটা ভবিষ্যতের জন্য, রাষ্ট্রের জন্য ওরা বোঝা হয়ে দাঁড়াবে। কাজে এটা এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু এখনো ফুড প্রোডাকশনের দিকে নজর দিয়েছি, বা পার্টিকুলার ফুড প্রোডাকশন, নট অল, যার ফলে আমাদের ফুডের ক্ষেত্রে একটা দারুণ ইমব্যালেন্স রয়ে গেছে, যার ফলে আমাদের পুষ্টিহীনতা, আমাদের পার ক্যাপিটা ক্যালোরি ইনটেক বাড়ছে, কিন্তু পুষ্টির ক্ষেত্রে আমরা এখনো ব্যালেন্স করতে পারছি না। যেটা কিন্তু সব নতুন যে স্টাডিগুলো দেখাচ্ছে যে আমাদের এখন আরো বেশি নজর দিতে হবে যে আরো পুষ্টিকর খাবার, আমাদের প্রোটিন বাড়ানো, ভিটামিন বাড়ানো, মিনারেল বাড়ানো, ফ্রুটস বাড়ানো, ভেজিটেবল, ফিশ, এইগুলো। এবং এইগুলোর জন্য দরকার গভর্নমেন্টকে ইনভেস্ট করা। এবং ওই রিপোর্টটা যেভাবে হাইলাইট করছে, গভর্নমেন্টের প্রায়োরিটি যদি এখান থেকে ওইদিকে চলে যায়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের এই নিউট্রিশন সমস্যা আরো বেড়ে যেতে পারে। মানে আমরা আসলে ভুল দিকে ধাবিত হতে পারি, ভুল দিকে ধাবিত হতে পারি। এই বিষয়ে এইখানে আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, যে এই যে রিপোর্টটা বাংলাদেশে আসলো এবং সবাই এটাকে হাইলাইট করে, এটা তো সরকারের তো এটা তারা কগনিজেন্সে নিয়ে তারা স্টাডি করে এটার একটা প্রোটেস্ট করা উচিত, তাহলে এটা উচিত ছিল। আমাদের দেশের যে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড ফরেস্ট, এটা কিন্তু ফুড মিনিস্ট্রি আছে, কিন্তু আমাদের ইউনেপের এই যে লিঙ্ক মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট। এখন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট কিন্তু এই রিপোর্টটা দেখা দরকার ছিল, যে এত বড় 82 কেজি আমরা ওয়েস্ট করছি বাসা বাড়িতে, এটা সবাইকে বিস্মিত করেছে। তাদেরকে কেন করলো না এবং তারা কেন রিপোর্টটা দেখলো না? এখন এটা কিন্তু যে রিপোর্টটা যে ভুল, এটার জন্য কোনো বিজ্ঞানী হওয়ার দরকার নাই। একজন সাধারণ মানুষ সাধারণভাবে দেখলে বোঝা যাবে যে রিপোর্টগুলোকে, যেই তথ্যগুলোকে ওরা ভিত্তি করছে, এটা সঠিক না এবং এইটা এই উদ্দেশ্যে না। এবং ইভেন তাদের যে স্টাডি, সেটার সাথে ফুড ওয়েস্টের কোনো লিঙ্কই নাই। তাদের স্টাডিগুলো তো বলছে যে সলিড হাউসহোল্ড সলিড ওয়েস্ট, অ্যান্ড সলিড ওয়েস্ট আর ফুড ওয়েস্ট ইজ নট দ্য সেম। কাজেই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড ফরেস্ট যদি এই জিনিসটাকে স্টাডি করে যদি ইউনেপকে লিখতো যে এই যে তোমরা তথ্য দিছো, তোমাদের ভিত্তিকে আমাদের জানাও, এটা তো ঠিক মনে হচ্ছে না, তাইলে কিন্তু ইউনেপ বাধ্য এটাকে চেঞ্জ করতে, বলতে যে না, আমাদের রিপোর্টটায় ভুল আছে, আমাদের তথ্য ভুল বা আমাদের মেথোলজি ভুল, এটা ঠিক না। আদারওয়াইজ কিন্তু আমরা ওয়ার্ল্ডের কাছে রয়ে গেলাম, এই ডাটাতে থেকে যাবে যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ফুড ওয়েস্টার, তাদের টপ ফুড ওয়েস্টার। আমরা গ্লোবাল অ্যাভারেজ ফুড হাউসহোল্ড ফুড ওয়েস্ট হচ্ছে 79 কেজি, আমরা 82 কেজিতে আছি। এবং আমরা আমাদের ফুড ওয়েস্টটা আমেরিকা, জাপান, ওয়ার্ল্ডের অন্যান্য ডেভেলপড কান্ট্রির চেয়ে বেশি, ইউরোপের চেয়ে বেশি। ভেরি ব্যাড সিগন্যাল দিতে পারে, ভেরি ব্যাড সিগন্যাল। এবং ইট ইজ নট অনলি ব্যাড সিগন্যাল, ইট ইজ আমাদের জন্য এটা একটা অপবাদ, রাইট, একটা মিথ্যা অপবাদ, যে এটা আমরা ধারণ করি না। কেন আমরা ওয়েস্টার হব? আমরা তো ওয়েস্টার না, আমরা তো আসলে কেয়ারফুলি ফুড ওয়েস্ট ইউজ করছি। সেখানে কেন আমরা যেটা না, সেই জন্য অপবাদটা কেন নিব? এবং যে অপবাদটার গ্লোবাল সিগনিফিকেন্স আছে, ন্যাশনাল সিগনিফিকেন্স আছে, ইকোনমিক সিগনিফিকেন্স আছে এবং এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আনফরচুনেট যে আমাদের সরকার ব্যাপারটা এখনো মনে হয় গুরুত্ব সহকারে দেখেনি। আমরা আশা করি যে সরকার আসলে আপনার এই যে সুন্দর বিশ্লেষণ, তো নিশ্চয়ই সরকারের লোকজন দেখে আমাদের প্রোগ্রাম, বিভিন্ন লোকজন, সো তারা এটা হয়তো কগনিজেন্সে নেবেন এবং তারা এই বিষয়ে আসলে স্টেপ নেবেন বলে আমরা আশা করি। সো অনেক ধন্যবাদ প্রফেসর গোলাম রসুল, আপনি এই খুবই গরম হিট ওয়েভ একটা সময় চলছে, সো ট্রাফিক জ্যাম সব কিছু আছে, আপনি কষ্ট করে টিভিএসে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ, এবং আমি আশা করি যে সরকার আমাদের এই রিপোর্টটা দেখে, আমাদের এই আলোচনা দেখে এই ব্যাপারে অ্যাকশন নিবে, এবং সরকার কোনো ভুল অন্তত তারা এটা এক্সামিন করবে, অ্যাকশন না হয় পরে নিবে রিপোর্টটা। এটা ধরেন যে আপনার স্টাডি, জি, সরকারের নিজেরও অনেক লোক আছে, তারা স্টাডি করতে পারে এবং সেই ব্যাপারে তারা প্রপার অ্যাকশন নিবে, এটাই আমাদের প্রত্যাশা, রাইট, প্রত্যাশা। সো এগেইন আপনাকে ধন্যবাদ টিবিএস এ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সো দর্শক, আমরা আলোচনা করলাম এই যে কৃষি অর্থনীতি শুধু না, এটা ফুড ওয়েস্ট, ফুড লস, এবং যে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান যে রিপোর্টটি দিয়েছে সম্প্রতি, বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ যে এই যে ফুড ওয়েস্টার, এই রিপোর্টটি আসলে এটা ঠিক না, এটা আসলে কিচেন ওয়েস্ট বা সলিড ওয়েস্ট এটা ক্যালকুলেট করে যেটা করা হয়েছে, এই রিপোর্টটি বাংলাদেশের জন্য আসলে ঠিক না বলেই প্রফেসর ডক্টর গোলাম রসুলের যে বিশ্লেষণ, তার যে স্টাডি, তো দর্শক আমরা তার মুখ থেকে শুনলাম এবং আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সাথে সাথে আসলে এটা যদি ভুল হয়ে থাকে, এটার যে এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশন, ইকোনমিক লস, এটার গ্লোবাল যে আপনার ইম্প্যাক্ট, কারণ এটা হচ্ছে যে বেশি ফুড ওয়েস্ট মানে আসলে বেশি এনভায়রনমেন্টে পলিউশন, এই যে ক্লাইমেট চেঞ্জে ইম্প্যাক্ট, এবং এ ব্যাপারে আসলে এটাই যে বাংলাদেশের মতো দেশের জন্য এটা এক ধরনের অপবাদও হতে পারে। সো দর্শক, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।